আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি এবং বরাবরের মতো আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন খুব সুন্দর ওয়েদার, যদিও মানে মাঝে মাঝে আমাদের দেশে নানান রকম ডিজাস্টার এসে হাজির হয়। তাও যাই হোক, সব কিছু নিয়েই পৃথিবী, সব কিছু নিয়েই জীবন। সব জীবনে যেরকম সুবিধা থাকবে, অসুবিধা থাকবে, প্রাকৃতিক সৌন্দর্য থাকবে, প্রাকৃতিক আবহাওয়ার আরাম থাকবে, আবার প্রাকৃতিক দুর্যোগও থাকবে। আর আমাদের বাংলাদেশ বাংলাদেশের উপর দিয়ে অনেক রকম দুর্যোগ যায়, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর রহম কোনোভাবে আমাদের ছুঁয়ে যায়। আল্লাহ এক ফোঁটা রহমত হলেও বাংলাদেশের উপর ফেলেন। আমি সেইভাবেই খুব পজিটিভলি চিন্তা করি যে যত দুর্যোগে আসুক, আমরা ইনশাল্লাহ আমরা সেটা পাড়ি দিতে পারবো। আমি আজকে রান্না করছি হাঁসের গোস্ত, একটুখানি নারকেল দেব। একদম মাত্রই জবাই করে পরিষ্কার করা হয়েছে হাঁসটা, আমি সেটা রান্না করছি। পেঁয়াজটা ভাজা হোক, আমি আবার আসছি। নুন দিলাম, এখন দিচ্ছি হলো ধনে আর জিরা একসাথে করে ঘরে করা গুঁড়া। মরিচ দিচ্ছি, যেহেতু হাঁসের গোস্ত তো সেখানে একটুখানি ঝাল বেশি দিব। গুঁড়া হলুদ। আপনারা খেয়াল করেছেন যে আমি যখন তেলটা দিলাম তখন 2টা শুকনো মরিচ দিয়েছি, 1 চিমটি রসুনও দিয়েছি। এগুলো সব কিছুই আসলে হাঁসের যে একটা আষ্টে গন্ধ থাকে, সেই গন্ধটা যাতে না হয় সেই উদ্দেশ্যেই এই ব্যাপারটা। এটা একটু জিরা বাটা, জিরার গুঁড়া যদিও দিয়েছি, তারপরও বাটা জিরার স্বাদই আলাদা। আদা বাটা দিচ্ছি, অনেকখানি গোস্ত এটা। আমার বাড়িতে কোনো পুকুর কাটার বা ডোবা কাটার কোনো জায়গা নেই, না হলে আমি হাঁস এখানে আমি হাঁস পালতে পারতাম। কাঁচামরিচও দিয়ে দিচ্ছি আগেই, এবং এখন দিব হলো গরম মশলা, দারুচিনি দিচ্ছি, আর এখানে একটা কালো এলাচ আছে, একটুখানি এটা হলো স্টার আনিস, সাদা এলাচ, লবঙ্গ, গোলমরিচ। মশলাটা একটু কষা হোক, আমি একটু গল্প করি। আপনারা নিশ্চয়ই এতদিনে জেনে গেছেন আমি সিরাজগঞ্জের মেয়ে, গাজীপুর উপজেলার মাইজবাড়ি গ্রামের মেয়ে। কিন্তু বাবা চাকরি সূত্রে ঢাকা থাকতেন এবং ঢাকাতে ছোট্ট একখণ্ড জায়গাতে নিজের বাড়ি করেছিলেন। সেটা ছিল মাদার ট্যাগ, তখন বাসাবোর পরে মাদার ট্যাগ। সেটাকে আসলে প্রত্যন্ত গ্রাম অঞ্চল বলা চলে, বা বলতে পারি যে একদম রিমোট এলাকা। ইলেকট্রিসিটি ছিল না আমরা যখন বাড়ি করি, তার 3 বছর পরে ইলেকট্রিসিটি আসে।
তো ওখানে যাওয়ার পরে আমরা যখন শান্তিবাগ থাকতাম, সেটা নাগরিক জীবন যাপন করতাম। গ্যাস ছিল, ইলেকট্রিসিটি ছিল, সব কিছু ছিল। সেখান থেকে যখন আমরা ওই বাড়িতে গেলাম তখন আহ, মানে একদম অন্যরকম একটা জীবন, গ্রাম্য জীবন হয়ে গেল। কিন্তু আমরা তাতে কেউ মন খারাপ করি নাই, কারণ সত্যিকার অর্থে আমরা খুশি হয়েছি। ঢাকা শহরের খাঁচা টাইপের যে বাড়িঘর থাকে, সেখান থেকে যেন মুক্তি পেয়েছিলাম। এবং সেই কাদামাটির মাদারটে আমাদের বাড়ির সামনে দিয়ে আহ, খাল চলে গেছিল, সেই খালের সাথে শীতলক্ষ্যা নদীর যোগ ছিল। তো আম্মা, নিজের বাড়ি, 5 কাঠা জমির উপরে নিজের বাড়ি, তো সেখানে আম্মা খুব শখ করে হাঁস মুরগি পালা শুরু করলেন। অনেক রকম গাছগাছালি, যখন নতুন মাটি ফেলা হয় তখন তো সব শাকসবজি খুব ভালো হয়, পেয়ারা গাছ, হরবরই গাছ, আরো কি কি সব গাছ ছিল, মানে যেটাকে বৃক্ষ বলে। বৃক্ষ খুব একটা ছিল না, কিন্তু মা শাকসবজি করতেন অনেক, ঢেঁড়স, লাউ, শীতের সবজি সব। তো আমি যেটা বলতে চাইছি যে হাঁস যখনই রান্না করি বা হাঁসের ডিম যখনই খাই, শীতকাল আসলে আমি হাঁসের ডিম পছন্দ করে খাই। তখন আমার শৈশবটা মনে পড়ে যায়। আমি ছিলাম আহ, আহ, হাঁসের অনেক বড় একটা খুপি, এত বড় একটা খুপি যে সেখানে বিছনা করলে একটা মানুষ ঘুমাতে পারবে। এত বড় খুপিতে আমাদের প্রায় সব সময় 30-35টা হাঁস থাকতো। তো যে পরিচারিকা, আগের দিনে তো খুব সহজ ছিল, 2জন মানুষ সাহায্যকারী আম্মার, সবসময় আম্মার সাথে থাকতেন। আর ছোট ছোট মানুষ, কিশোরী, তো তারা ওই হাঁসের খাওয়ার জন্য শামুক টামুক একদম দা দিয়ে কেটে দিত, আর ভুসি টুসি দিয়ে মেখে দিত। আমি হাঁসকে, হাঁসের খুপি উন্মুক্ত করতাম, আমি ডাকতাম, এবং আমার ডাকে তারা বের হয়ে আসতো। তাদের খাওয়ানো হলে তাদেরকে খাল পাড়ে পাঠিয়ে দিতাম। আর এটা ছিল আমার একদম নিজস্ব কাজ। এরপরেই আমি ডিম সংগ্রহ করতাম। 30-35টা হাঁস থাকলে আহ, আর না হলেও মানে রেগুলার বেসিসে আমরা প্রায় 12 থেকে 15টা ডিম আমরা সারা বছর পেতাম, কারণ একজন বন্ধ করলে আরেকজন ডিম দেওয়া শুরু করে। তো তারপরে সন্ধ্যাবেলা, আসরের ওয়াক্তের পরে, স্কুল থেকে আসার পরে বিকেলবেলা আমি হাঁসগুলোকে আয় আয় তৈ 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 ডেকে তারপরে বাড়িতে নিয়ে আসতাম। এবং তাদের আর এক দফা খাওয়া খাওয়া শেষে তাদেরকে ওই সেই খুপি, যেটাকে বলে আর কি, খুপি আমাদের সিরাজগঞ্জের ভাষায়, মুরগির খুপি, হাঁসের খুপি, ওই খুপিতে উম, তাদেরকে ঢুকিয়ে দিয়ে দরজা দুয়ার বন্ধ করে তারপরে আমার কাজ শেষ হতো। এবং কাজ শেষ হতো না, কাজ, ওই যে বললাম ইলেকট্রিসিটি ছিল না, আমি হ্যারিকেনের চিমনি পরিষ্কার করতাম, ছাই দিয়ে হ্যারিকেনের চিমনিটা মেজে ঘষে, তারপরে হ্যারিকেনের সলতে যেটা, সেটাকে কেচি দিয়ে কেটে ঠিকঠাক মতো কেরোসিন তেল ভরে তারপরে হ্যারিকেনের বাতিটা জ্বালাতাম। এটা এটাও আমার কাজ ছিল। মাঝে মাঝে রত্নাপা করতেন, আবার মাঝে মাঝে আমি করতাম। তো খুব সুন্দর একটা, মাশাল্লাহ, মানে অসম্ভব সুন্দর একটা শৈশব ছিল আমাদের, যে যেটা নিয়ে আমি গর্ব করি, আমার খুব ভালো লাগে। কারণ আমি যদি, এরকম যদি কোনো প্রশ্ন থাকে যে ধান গাছের তক্তায় উম, খাট বানানো যায় কিনা, এই প্রশ্নটা উত্তর দিতে না পেরে আমি বোকা হয়ে থাকবো, এরকম আমার একদমই ভালো লাগে না। আমি গ্রাম, মানে গ্রাম ব্যাপারটা আমি খুব পছন্দ করি। এবং আমার যে কৈশোর কেটেছে মাদারটাকে, তার জন্য আমি নিজেকে গর্বিত মনে করি। তো এই হাঁস হাঁস রান্না করতে গেলেই বা হাঁসের যে কোনো রকম প্রসঙ্গ উঠলেই এরকম মনে পড়ে যায় কৈশোরের কথা। আর আর একদম শিশুকালে আমার একটা ছবি আছে, আহ, সেটা ফেসবুকের কল্যাণে অনেক মানুষ দেখেছে সেই ছবিটা, যে আহ, একটা বড় একটা রাজহাঁস, সেই রাজহাঁসটার গলা এরকম চিপে ধরে আমি বসে আছি। ওই রাজহাঁসটা উম, উম, তখন এত ছোটবেলার কথা আমার মনে নেই, ছবিটা আছে দেখে আমি মনে করতে পারি। বাবার বানানো জামা, শাটিন কাপড়ের জামা পরে আছি আমি, একটা বাঁশঝাড় পিছনে, আমি হাঁসটাকে আমাকে ধরতে বলেছে,
আমি এমন চিপে ধরেছি যে হাঁসটার আমার দম যায় যায় অবস্থা। তো ওই হাঁসটা নাকি ডিম দিত 2টা কুসুমলা, আমার মনে নেই। তো শিশু বয়সের কথা মানুষের অতটা মনে থাকে না। তো যাই হোক, আমার এই গল্পগুলো আমি আমার যে অটোবায়োগ্রাফি বই ধারাবাহিক কাটাঘুরি, সেখানে আমি লিখেছি। কাটাঘুরির আগে আর একটা বই লিখেছি, সেটা বই লেখা এটা বলতে আমার লজ্জা লাগে, কারণ লেখক বই মানে লেখা যায় কিন্তু বই লেখক এটা একটা অনেক বড় পরিচয়। লেখক অনেক অনেক বড় একটা পরিচয়। আমি লিখতে ভালোবাসি, আমি কাগজ ভালোবাসি, কলম ভালোবাসি এবং লিখতে ভালোবাসি। তো আমার ফেসবুকে যে লেখাগুলো, সেই লেখাগুলো দিয়েই কাটাঘুরি তৈরি হয়। একটা বাংলা একটা অনলাইন পোর্টাল, প্রাণের বাংলা, সেখানে আমি লিখি। ওই লেখাগুলো জমা করে আমার বই তৈরি হয়। আর এর আগে আমি লিখেছি প্রথম বই স্থবির যাযাবর, সেখানে আমার এই একদম শিশু বয়সের কৈশোরকাল পর্যন্ত আহ, মানে নিজের গল্প বলা আছে। গাছের দারচিনি পাতা, ওইটা আমি প্রত্যেক ভিডিওতেই বলি। বৌমা দেখে না, সেই জন্য সে গর্বিত হতে পারে না, গর্বিত ঐতিহাসিক সাক্ষী। আমি প্রত্যেক সময় এই তেজপাতা আর দারচিনির পাতা যখন দেই তখনই গর্বিত হয়ে যাই, যে এরকম ভাব যে এই পাতা ছাড়া আর কোনো গরম মশলাই আমাদের লাগে না। আসলে কিন্তু কি কি গরম মশলা লাগে তার একাংশ এখানে আছে। এটা হতে থাকুক, কষানো হতে থাকুক মোটামুটি অনন্তকাল। ততক্ষণ কি করব বলো তো? আজকে আজকে আর কিচ্ছু রান্না করব না। দুপুরে যা রান্না করেছি সব কিছু খাওয়া হয়ে গেছে, তারপরে একটু একটু আছে। রান্নার ফাঁকে সবসময় আমি কিছু কথা বলি, রান্নার সময় বলি। তো আমি আজকে যে বিষয়ে কথা বলতে চাচ্ছি এটা হলো আমাদের শিশুদের মেধার বিকাশ। আপনারা একটুখানি খেয়াল করে দেখেন, যাদের বাবা দাদা নানা শিক্ষিত, তাদের হাতের লেখা, লেখার হরফ খুব সুন্দর, একদম ল্যাটিন স্টাইলে, এবং এই বিশেষ করে ইংরেজিটা অনেক সুন্দর এবং মোটামুটি একই রকম। আমি যতদূর দেখেছি আমার দাদা ভাইয়ের লেখা, আমার নানা ভাইয়ের লেখা, আমার মামাদের লেখা, চাচার লেখা, মানে অনেকটা অনেক কাছাকাছি। কেন? তারা তো আলাদা আলাদা মানুষ, কিন্তু আহ, সত্যিকার অর্থে তারা আলাদা মানুষ হলেও তাদেরকে লেখা হাতে ধরে তাদেরকে শেখানো হয়েছে। এবং ক্লাস 5 পর্যন্ত তারা কখনোই, এবং আমরা আমরা পর্যন্ত, যে ক্লাস 5 পর্যন্ত আমরা বল পয়েন্ট ধরতে পারিনি, এবং বল পয়েন্ট ছিলই না। বল পয়েন্টের বদলে আমরা ফাউন্টেন পেন দিয়ে লিখতাম। তো বল পয়েন্ট যেভাবে দৌড়ায় সেটা কিন্তু পেন্সিল বা ফাউন্টেন পেনে কখনো অত দ্রুত দৌড়ানো সম্ভব হয় না। আর যেটা হয় যে হাতের লেখাটা পেন্সিলে যেভাবে অভ্যস্ত হয়ে যায়, হাতের লেখা কিন্তু একটা মানুষের পরিচয়ে বহন করে। এই যে বৃদ্ধাঙ্গুলির ছাপ যেরকম একদম নিজস্ব, ঠিক সেরকম হাতের লেখার কিছু ব্যাপার থাকে যে তার তার যে মেধা, তার ব্যক্তিত্ব, তার স্বকীয়তা, সব কিছু হাতের লেখার মধ্যে সেই ছাপটা উঠে আসে। এবং ক্লাস 5 পর্যন্ত যখন একটা ছাত্র বা ছাত্রী মানে পেন্সিল দিয়ে লিখতে থাকবে, তখন কিন্তু তার পেন্সিল ধরার যে গ্রিপ, সেই গ্রিপটা এত সুন্দরভাবে হবে যে তার হাতের লেখা সুন্দর হতে বাধ্য। আপনারা এখন চোখ বন্ধ করে কল্পনা করেন যে আপনার দাদার লেখা কেমন ছিল, বাবার লেখা কেমন ছিল, আর এখনকার আপনার সন্তানের লেখা কেমন। যদিও লেখাই উঠে যাচ্ছে, কাগজ কলমে লেখাই উঠে যাচ্ছে, সেটা খুব ভালো কথা না। তো আমার আমার যেটা মনে হয় যে একটা মানুষকে, তার একটা মানুষের মানে তার অর্থনৈতিক অবস্থা যেরকম জুতা দেখে বোঝা যায়, একটা বাড়িতে গেলে যেরকম সেই বাড়ির বাথরুম কতটুকু পরিষ্কার সেটা দেখে তার পরিষ্কার পরিচ্ছন্নতা সম্বন্ধে সম্যক জ্ঞান, একটা ধারণা, সম্যক ধারণা করা যায়।
ঠিক সেরকম একটা মানুষের হাতের লেখা দেখে তার স্বভাব চরিত্র অনেক কিছুই বোঝা যেতে পারে। আমাদের যে গোয়েন্দারা আছে না, তারা কিন্তু মানে একদম খুনি পর্যন্ত ধরে ফেলতেন এই হাতের লেখা দিয়ে। যে একজন খুনির কোন একটা চিহ্ন, যে সে বাঁ হাতি, তখন তার লেখাটা দেখলে ওনারা বলতে পারতেন যে এটা ওই অমুকের লেখা। তো এই জিনিসটা, এটা 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 কিন্তু শুধু লেখা দিয়ে মানুষ ধরার ফাঁদ, আমি এটা বলছি না। মেধার বিকাশ বিকাশ হওয়ার জন্য লেখার সৌন্দর্য বিকশিত হওয়া খুবই দরকার। সেই সাথে আমি আরেকটা কথা বলে আমি মানে একটু গর্ব অনুভব করি যে আমার বাবার হাতের লেখা, এটা নিয়ে এই আলোচনায় আমি যাবই না। কারণ আমার বাবার হাতের লেখা পৃথিবীর অত্যাশ্চর্য হাতের লেখার অধিকারী যে লেখকরা আছেন তাদের মধ্যে একজন। যেমন তার বাংলা লেখা, তেমন তার ইংরেজি লেখা, তেমন তার আরবি লেখা। আল্লাহ তাকে বেহেশত নসিব করুন। ভাই এগুলো দিয়ে দিব সব তরকারিতে, সালুনে। হ্যাঁ, নারকেলের প্রতি ভালোবাসা, অন্ধ ভালোবাসা। নারকেলের স্লাইস দিলাম। এটা যে খাবে খাবে, যে খাবে না খাবে না। আর হলো, এটা হলো ওর পেটের মধ্যে ডিম ছিল হাঁসটা এই ডিমটা ছাড়াও আর একটা বড় ডিম ছিল, যে কালকেই পারতো। এটা না জবাই করার সময় কোনোভাবে পেটের মধ্যে ভেঙে গেছে। আর এটা আমরা বিকেলবেলা, সন্ধ্যাবেলা আমরা পিঠা খাচ্ছিলাম, তখন পিঠার সাথে এই হাঁসের 3টা সিদ্ধ ডিম আসলো, তখন 2টা কে কে জানি খাইলো। তুমি এখন? হ্যাঁ, তুমি খাইছো পরে? আচ্ছা, তখন না বললা খাবা না? খাইছো দেখা হচ্ছে বৌমার নাকি পেটে কিছুই ঢোকে না। তারপরে দেখি অনেক কিছুই ঢোকে। মাশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। তাও আমার ছেলেটা ভালো থাকুক, শান্তিতে থাকুক, হাসি খুশি থাকুক। আমরা তো বলি, আমার হাজবেন্ডের আমরা ঘরে ডাকি বাঘ সাহেব। আগে বাঘ মামা ডাকতাম, আমি ডাকতাম না, মানে সবাই নাম দিচ্ছে আমিও ডাকতাম, তো সব বলে এই মামা টামা এগুলো ডাকে ঠিক না। তো ঠিক আছে, সই, ভালো কথা, বাঘ সাহেব। আমার ছেলে বলে, মা সারা জীবন বাঘের সাথে থাকলাম, এখন বিয়ে দিচ্ছ একটা বাঘিনীর সাথে, নোয়াখাল্লা বাঘিনী। বাবা, এরকম বউদের একটু শক্ত হওয়া ভালো। অনেক সময় অনেক কিছু শক্ত হাতে দমন করা ভালো, আমার মতো এত ভেড়া হওয়া ভালো না। আমি তো উনি যা বলে তাই শুনি। আচ্ছা, একটা ব্যাপার, আমি যে মাথায় ফুল দিয়েছি, এই ফুলটার নাম কি বলেন তো? কে কে বলতে পারবেন? কালকে ফুলটা না, তোমাকে জিজ্ঞেস করিনি। তারপর তো আমি পারবো আমার না। আমার দর্শক, প্রাণ প্রিয় দর্শক, তাদেরকে বলছি এই ফুলটার নাম কি। অসাধারণ সুবাস আসছে, মানে একটা সারা বাড়িতে মৌ মৌ করা, হঠাৎ হঠাৎ মৌ মৌ করে না, হঠাৎ না, হঠাৎ করে আসে, একদম মনটা খারাপ হয়ে যায়, কোথায় একটা উদাস উদাস ভাব। সাদা ফুলের গন্ধ যেরকম একমাত্র বেলি ফুলের গন্ধ, চনমনে গন্ধ, এছাড়া হাসনা হেনা, তারপরে এই সাদা ফুল, আমি এটার নাম বলবো না, আপনারা নাম বলবেন। এই ফুলের গন্ধে না আমার মনটা খারাপ হয়ে যায়। ফুলের গন্ধে ঘুম আসে না, তাই তো জেগে রই। ঠিক, এটা তো পোশাক। আচ্ছা, যে খাবে কেউ ছাড়া একদম আমি এখন একটু কষানো হয়ে গেছে, আমি ঝোল দিই।
এটা হতে হতে প্রায় আরও আধা ঘন্টা খানিক বা তার চেয়েও বেশি জাল হবে। তারপরে হাঁসের মাংস হবে। হাঁসটা একদম মানে মাত্রই ডিম পারবে এরকম অবস্থায়, যার জন্য আমার মনে হয় না যে খুব একটা বেশি সময় নিবে সে। নুন চাখতে হবে, সেটা আমি আরেকটু পরে দেখব। আলহামদুলিল্লাহ, অনন্তকাল পরে হলেও আমার হাঁসের সালুন হয়ে গেছে। আমি গোস্তটা টিপে দেখলাম, আর নুন ঝাল তেল সবকিছু, তেল কিন্তু আসলে হাঁস থেকে তেল বের হয়েছে। এটা একটু শীতের দিনের হাঁস, একটু তেলওয়ালা হাঁস হয়, যেহেতু সে মাত্রই ডিম পাড়ার জন্য রেডি ছিল, ওই জন্য যা তৈলাক্ত হাঁস। তো কিছু আজকে আর কিছুই বলার নাই। সবাই ভালো থাকেন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আমার সাথে যেভাবে আছেন, আমি হয়তো ব্যস্ততার কারণে অনেক সময় ঠিকঠাক মতো ভিডিও রেডি করা একটু অসুবিধা হয়ে যায়। তারপরেও যেহেতু আমি রান্না করতে ভালোবাসি, তো সেই দিক থেকে আমি ইনশাল্লাহ আছি আপনাদের সাথে, আপনাদের সামনে রান্না নিয়েই হাজির হই। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া। আসসালামু আলাইকুম।